সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি কি না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে? হ্যাঁ, বিএনপির মুখ ফসকে ঘটনা ফাঁস হয়ে গেছে। হচ্ছে যে তারা গণভোটে বিশ্বাস করে না, দ্যাট মিনস গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে। পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার তিনি আজকে বলেছেন যে বিএনপির শীর্ষ নেতাদের থেকে শুরু করে মাঝারি নেতা পর্যন্ত, নিম্ন শ্রেণীর নেতা পর্যন্ত সকলের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেন, তল্লাশি করেন, দেখবেন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার অস্বাভাবিক লেনাদেনা হয়েছে। ওয়াকার সাহেব যখন নিজের এখতিয়ারের বাইরে বিষয় নিয়ে নিয়ম নীতির সকল সীমা লঙ্ঘন করে কথা বলেন, দেখা যাচ্ছে আমাদের মিডিয়া তখন তা তুলে ধরতে ভয় বা লজ্জা পাইতেছে। লজ্জা নারীর ভূষণ এবং প্রথম আলো ডেইলি স্টারের ভূষণ। কিন্তু এটা কেন হবে? আমি বলছি যে সংবিধানে যেমন গণভোট নেই, একইভাবে সংবিধানে বলা নাই 2026-এর ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন করবেন। তার মানে কি টোটাল কান্ট্রি এখন ইউনুস সংবিধানে মোতাবেক মূল সংবিধানের বাইরের থেকে চলছে এবং এটাই সংবিধান। তা না হলে আপনি নির্বাচন এবং গণভোট একই দিনে দিলেন, এটা আমার কোন সংবিধান পারমিট করে? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি কি না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে? হ্যাঁ, বিএনপির মুখ ফসকে ঘটনা ফাঁস হয়ে গেছে। দর্শক, খবর, গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জয়নুল আবেদিন ফারুকের। এর মানে বিএনপির একদম প্রথম সারির নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন যে না ভোট দিবেন। বিএনপির মনের কথা এটাই। দেখেন, বিএনপির স্ট্র্যাটেজি কি? প্রথম হচ্ছে যে তারা গণভোটে বিশ্বাস করে না, দ্যাট মিনস গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে ভোট কারচুপি করে ক্ষমতায় আসায়, আর আলু পিঁয়াজ সংরক্ষণের নামে কৃষক হত্যায় বিশ্বাস করে, কৃষকদের উপর হামলায় বিশ্বাস করে, কৃষকদের সার ধান পাট লুটপাটে বিশ্বাস করে, লুটপাটকারী দল। তো এখন বিএনপির প্রধান টার্গেট হচ্ছে গণভোট ঠেকানো। তো গণভোট ঠেকাতে পারলে তো ভালো, খুশিতে খুশি। আর গণভোট যদি না ঠেকাতে পারে তাহলে না ভোট। এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স। তো এখন যে গণভোটে খুশি, মানে জাতীয় নির্বাচনের দিন গণভোট, এতে আসলে বিএনপি খুশি না। বিএনপি এমন একটা ক্রাইসিসে বলেছে, যেটা আমরা প্রচলিত বাংলা ভাষায় বলি মাইন্ডকে চিপে বলেছে। মাইন্ডকে চিপা শব্দের অনেক ব্যাখ্যা আছে, কেন মাইন্ডকে চিপা বলা হয় এটা নিয়ে অনেক আলোচনা আছে, হোয়াট এভার। বিএনপি এমন মাইন্ডকে চিপে বলেছে যে তারা না পারছে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, না পারছে হা ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, না পারছে গণভোট মেনে নিতে, না পারছে গণভোট সেলিব্রেট করতে। এর মানে বিএনপির চতুর্দিক থেকে বিপদ। তবে যেহেতু সমস্ত ক্ষোভ গণতন্ত্রের বিরুদ্ধে, গণভোটের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে, এই জন্য মনের কথা হচ্ছে কিসের গণভোট? গণভোটের চাইতে আলু পেঁয়াজের গুরুত্ব বেশি, কারণ আলু পেঁয়াজ ওগুলো মেরে খাওয়া যাবে। কৃষকরা আলু পেঁয়াজ সংরক্ষণ করলে ওগুলো বিএনপি লুটপাট করতে পারবে ওইসব কোল্ড স্টোরেজ থেকে। এখানে একটা তত্ত্ব লুকায়িত আছে। সমাজতন্ত্রে যারা বিশ্বাস করে, মার্কসিস্ট যারা, শুধু মার্কস মানে লেনিনিজম কিংবা মাওইজম, সমাজতন্ত্রের সবগুলো ধারার মধ্যে এটা আছে। কমিউনিস্ট যারা, যদিও কমিউনিস্ট এবং সোশ্যালিস্টের মধ্যেও পার্থক্য আছে। কমিউনিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ সোশ্যালিজম। কমিউনিস্টরা বিলিভ করে এবং তাদের স্লোগান আছে, ভোটের আগে ভাত দে, ভোটের আগে ভাতের অধিকার। এখন তারেক রহমান বিএনপির অবস্থা হচ্ছে ওই বামপন্থীদের মতো, ওই নাস্তিকদের মতো, যে ভোটের আগে। আমি বলছি যে সংবিধানে যেমন গণভোট নেই, একইভাবে সংবিধানে বলা নাই 2026-এর ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন করবেন। তার মানে কি টোটাল কান্ট্রি এখন ইউনুস সংবিধানে মোতাবেক মূল সংবিধানের বাইরের থেকে চলছে এবং এটাই সংবিধান। তা না হলে আপনি নির্বাচন এবং গণভোট একই দিনে দিলেন, এটা আমার কোন সংবিধান পারমিট করে? কাজে এই বিষয়টা পরিষ্কার যে ইউনুস সংবিধানে দেশ চলছে, হয়তোবা উনি যে সিদ্ধান্ত নেন সেরকমই চলছে। এখন বলেন নেক্সট কোশ্চেন কি আছে? না, এখন ধরেন অনেকে তো বলছেন যে, আপনি যেহেতু সংবিধান নিয়ে বলছিলেন এই জন্য প্রশ্নটা আমার মাথায় আসলো যে ধরেন আপনি তো 24 নির্বাচনকে বাতিল করেন নাই। মানে আপনি তো 24 নির্বাচনকে যেহেতু বাতিল করেন নাই, সেই হিসাবে তো নির্বাচন হওয়ার কথা 29-এ। মানে অনেকে এই জাতীয় প্রশ্ন কিন্তু রেজ করছে ইদানিং যে আপনি কিসের কথা বলছেন? তো এখন এই যে আপনি মানে টোটাল প্রক্রিয়াটা কি হলো? যে জুলাই সনদ আপনি যেগুলো বলছেন যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক,
এখন ইউনূস সংবিধান, মানে আমরা আসলে আছি কোথায়? মানে আমাদের মানে আমরা তো আসলে এইভাবে তো আর শেষ হতে দিতে পারি না। আমাদেরকে তো একটা সমাধানে আসতে হবে, গ্রহণযোগ্য সমাধানে। জুলাই বিপ্লবের চেতনার আলোকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এখন মানে কোন জায়গায় আমরা আছি? এখন আপনি যেটা বলছেন এইটা কিন্তু এই সমাধান আমি দিয়েছিলাম যে এটাকে সমাধান করা যায়। কেউ কেউ বলেন খুব সহজ সরল সমীকরণ করে দেন, কি নির্বাচন হয়ে যাওয়ার পর সমস্ত কর্মকাণ্ড আমরা রেটিফাই করে দিব। আরে ভাই, আপনি ওই পর্যন্ত যাবেন কিভাবে? আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যেতে হবে একটা বিধান নিয়ে, তারপরে না আপনি রেটিফাই করবেন। তাহলে তো বাংলাদেশ সংবিধান লাগবে না, অলওয়েজ নির্বাচন করে তারপর সংসদে ঢুকে বলবেন এই যে নির্বাচন হয়েছে এইভাবে, এটা বৈধতা দিলাম। আপনি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার তো একটা প্রক্রিয়া লাগবে। আপনি একটা গাড়ি বন্ধ হয়ে আছে, সেই গাড়িটা যদি চালাইতে চান গাড়িটার ভিতরে ঢুকতে হবে, তারপরে গাড়ি স্টার্ট দিবেন, তারপরে চলবেন। আপনি তো সংবিধানে ঢুকতে পারতেছেন না। যেই মুহূর্তে সংবিধানে বলা ছিল না শেখ হাসিনা প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে, আমার সংবিধানে কোথাও বলা আছে যে পালিয়ে গেলে কি হবে? পালিয়ে গেলে কি হবে বলা নাই। এখন আসেন, দ্য মোমেন্ট উনি পালিয়ে গেছেন ঠিক ওই মুহূর্ত থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়টা ফুল স্টপ, একদম থেমে গেছে। ওখানে আর কিছু করার নাই। আপনি সে কারণে কিছু করার নাই বিধায় অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে চলছেন। যদি ইউনূস সাহেবের বলা হয়তো যে ঠিক আছে ওনাকে আমরা বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলাম, তাহলে 29 সাল পর্যন্ত উনি থাকতেন, পরিষ্কার। আর যারা বলেন আপনি সংসদে গেলে ঠিক করে ফেলবেন, আচ্ছা ধরেন আপনি যখন নির্বাচনটা তফসিল ঘোষণা করবেন, এই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সময় বলা হয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি তফসিল ঘোষণা করছি, বলে না? জি। হ্যাঁ, তাহলে এখন যদি উনি তফসিল ঘোষণা করেন, কোন তফসিল মতো কোন ইয়ে মোতাবেক করবেন? সংবিধানের অনুচ্ছেদ মোতাবেক যদি করতে যান কিভাবে ঘোষণা করবেন? মেয়াদ তো শেষ হয়ে গেছে বহু আগে। আপনি ফেব্রুয়ারি 2026 নির্বাচন ওই সংবিধান মোতাবেক কিভাবে দিবেন? এটার সমাধান আমি দিছিলাম আজকে থেকে 3-4 মাস যাবত বলে আসতেছি, কি যে জুলাই ঘোষণাপত্রটা আমরা করেছি এই যে গত 5 আগস্টে, সেই জুলাই ঘোষণাপত্রটাকে একটু সংশোধন করলে হয়ে যায়। সেটা কি, যে এই সরকারের মেয়াদ, এই সরকারের নাম তো দিছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে উনি দায়িত্ব পালন করবেন, এবং এই সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইলো, এবং এই মেয়াদের মধ্যে উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন এবং উনি একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করবেন। এই সংশোধনীটুকু আনলে সেই সংসদ নির্বাচন করে সংসদ পর্যন্ত যাওয়াটা একটা বৈধতা লাভ করে। তারপরে থাকতো আপনার এই গণভোট, এই জুলাই সনদ, এই আপনি তো সেই জায়গাটা রাখেন নাই ভাই। এই গ্যাপটা আপনি কি দিয়ে কভার করবেন? আপনি দেখেন না, এখনো করা যায়, এখনো করা যায়। খালি বলে যে আমরা সংসদে গিয়ে ঠিক করব। আপনি সংসদে যাচ্ছেন কিভাবে? যাওয়ার প্রক্রিয়াটাই তো অবৈধ। দেখেন যাওয়ার প্রক্রিয়া অবৈধ, আপনি যেতেই পারতেছেন না। আপনি গায়ের জোরে যাচ্ছেন, একটা গোজামিল দিয়ে যাচ্ছেন। ভাই গোজামিল দিয়ে আপনি দেশে যান, একটা সংসদ যান, আপনি কি করবেন? যেমন এখন যেমন বলা হচ্ছে ইউনূস সাহেব কি সাংবিধানিক সরকার না, উনি অবৈধ, কেউ কেউ বলছেন। মানে উনি যেহেতু অবৈধ, ওনার ধাক্কা দিয়ে সারা রাজ্যে কি বসে গেলে সেটা বৈধ হবে? সেটাও তো বৈধ হবে না। ওনাকে দিয়ে তো তাহলে কাজটা বৈধ করে নিতে হবে। এখন আসেন, উনি এই যে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিলেন, এটার অর্থ কি হয়েছে? এটার ভ্যালু কি? এটা কি আছে? হ্যাঁ ধরেন জি বলেন। এই যে আমাদের ঐকমত্য কমিশন হলো, ঐকমত্য কমিশন বলছে যে তারা দেশের সকল সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞদের সাথে 14-15টা সেশন মিটিং করেছেন, আইনগত দিক, সাংবিধানিক দিক এগুলো জানার জন্য, বোঝার জন্য। তো ঐকমত্য কমিশনের কার্যক্রমকে আপনি আসলে কিভাবে দেখেন? তারপর আমরা গণভোট প্রসঙ্গে যাচ্ছি, গণভোটের জাতীয় নির্বাচন। না, এই যে ঐকমত্য, এখানেই আমার ব্যথার জায়গাটা, আমার এখানে। ঐকমত্য কমিশনে যারা বসছেন ইউনূস সরকার এটার প্রধান, উনি না বসলেও উনি প্রধান। আচ্ছা, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে উনি কোনো রাজনৈতিক ব্যক্তি না, এবং উনি যে চিন্তা ভাবনা করে বসছিলেন, উনি এয়ারপোর্টে বসে বলছিলেন বসার আগে, তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি বসবো, আমি যা বলবো শুনতে হবে। আচ্ছা যাক, সেটা বলছিল ছাত্রদের উপস্থিতিতে। তারপরে যখন উনি এসে বসলেন, বসার পর ওনার ধারণা ছিল এই যে ওয়েস্টার্ন মেন্টালিটি নিয়ে আসছে, পশ্চিমা ব্লকের মতো বসবেন, সবাই বোধহয় সেই দেশের মানুষের মতো বসছেন। বসার পর আমার কাছে মনে হয়েছে হার্ডলি 1.5 মাস বা 2 মাস পার করার পর উনি বুঝে ফেলছেন যে না রে ভাই, এইটা কোশ্চিন কালেও কিছু হবে না, এবং ঐকমত্য কমিশনের কিছুই রেজাল্ট হবে না। আমার ওয়াকার সাহেব যখন নিজের এখতিয়ারের বাইরে বিষয় নিয়ে নিয়ম নীতির সকল সীমা লঙ্ঘন করে কথা বলেন, দেখা যাচ্ছে আমাদের মিডিয়া তখন তা তুলে ধরতে ভয় বা লজ্জা পাইতেছে। লজ্জা নারীর ভূষণ এবং প্রথম আলো ডেইলি স্টারের ভূষণ।
কিন্তু এটা কেন হবে? গণমাধ্যম কি এখনো খুনি হাসিনার শাসন আমলে গড়ে ওঠা ভীতির পুরানো মানসিকতার রাজত্বে বসবাস করতেছেন, নাকি তারা জেনারেল ওয়াকারকে খুনি হাসিনার বনজামাই ভাইবা এখনো সন্ত্রস্ত থাকে, তাকে সমীহ করে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনারা বলেন তো দেখি, জেনারেল ওয়াকার সামরিক বাহিনী সম্পর্কিত কমান্ড, নিয়ন্ত্রণ কাঠামো এবং নিয়ম নীতি সম্পর্কে কি অবগত না? যদি তা না হইয়া থাকে তাহলে কিভাবে তিনি ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এইগুলোর মতো সংগঠনগুলোতে নিজের নিয়ন্ত্রণে নিলেন? নিজের নিয়ন্ত্রণে নিছেন এরা জানেন তো? আদতে এগুলোর নিয়ন্ত্রণ প্রধান উপদেষ্টার হাতে থাকার কথা। তো প্রফেসর ইউনূসকে অতিরিক্ত কাদের বোঝা মনে করে এগুলোর দায়িত্ব সেনাপ্রধানকে সামলাইতে দিছেন। শুধু তাই না, ডিজি, বিজিবি, ডিজি আনসার, র্যাবের অফিসাররা কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে টপকায় বা উপেক্ষা করে সেনা প্রধানের কাছ থেকে নির্দেশ নিতেছেন জানেন নাকি? এটা কিন্তু হইতেছে। দাপ্তরিকভাবে মূল বস প্রধান উপদেষ্টা হওয়ার পরেও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কেন সেনা প্রধানের কাছ থেকে সিদ্ধান্ত নেন? প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার পরিবর্তে রাষ্ট্রপতির হাতে সশস্ত্র বাহিনীর দায়িত্ব রাখার পরামর্শ দেওয়ার ক্ষমতা জেনারেল ওয়াকারকে কে দিছে? তিনি কি সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশনকে প্রচ্ছন্নভাবে দিক নির্দেশনা বা হুকুম দিতেছেন? দেখা যাক আমাদের সেই প্রবাসী পণ্ডিত আলী রিয়াজ কার সাথে আপোষ করেন, কাকে ভয় পান এবং কার ইঙ্গিতে উদ্বস করেন দেখবনি আমরা। বর্তমানে এটা স্পষ্ট যে সশস্ত্র বাহিনীর উপরে প্রফেসর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নাই। আমার এইটা চিন্তা, এবং আমি প্রফেসর ইউনূসকে প্রথম থেকে বলে আসতেছি, আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন, আমরা সমর্থন দেব বলে আসছি কিন্তু। এবং এটার ফলেই জেনারেল ওয়াকার প্রকাশ্যে এসে অনবরত বিভিন্ন বিতর্কিত বিবৃতি দিচ্ছে, ফলে পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে। রয়টার্সের সঙ্গে জেনারেল ওয়াকারের সাক্ষাৎকারে যে চিন্তাটা জনমনে সবচেয়ে বেশি ধাক্কা দিছে তা হইল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখা এবং সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকা। কল্পনা করেন, সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ গণতান্ত্রিক ধারায় অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচিত সরকারের অধীনে নাই, আছে একজন মনোনীত রাষ্ট্রপতির হাতে, সুপ্পুর মতো লোকের হাতে। সেই সরকার কি কখনো স্বাধীনভাবে চলতে পারবে? বাংলাদেশে পাকিস্তানের চিহ্ন দেখতে পারতেছেন না? ইমরান খানের যে দশা হয়েছিল এরকম হবে না? পাকিস্তানের মতো জেনারেল সাহেবদের গুতায় জনগণের ভোটে নির্বাচিত রাজনীতিবিদদের শাসন কি কখনো কার্যকর হবে? হবে না। ঠিক ওইটাই চাইতেছে ওয়াকার। আমাদের মতে এটা ভীষণ বিপজ্জনক একটা প্রস্তাব। আপনি মহান ন্যায় করছেন ওয়াকার সাহেব এই প্রস্তাব দিয়া। আপনি ভাইবেন না আপনার চালাকি আমরা ধরতে পারবো না। আপনার ডালে ডালে চলেন, আমরা পাতায় পাতায় চলি। ওয়াকার সাহেব পলিটিক্স করে আসা লোক, বহুত দিনের, 18 বছর বয়স থেকে পলিটিক্স করি, আর আপনি 18 বছর বয়স থেকে লেফট রাইট করেন। আঙ্গের সাথে চালাকি করবেন না, চালাকি ধরে ফেলবো। চালাকি ধরে ফেলা আমি ছাড়াও মেলা লোক আছে। হ্যাঁ, পরে আবার চিন্তা করেন না যে পিনাকিতে সরাই দিলে আবার ভালো হয়ে যাবে। জি না, আমি ছাড়া মেলা লোক আছে, ওটা ধরে ফেলবে। তো আমার মনে হয় যে ভবিষ্যতের এই সমস্ত বিকল্প পথ মাথায় রেখায় শাসক জেনারেল সাহেবেরা 5ই আগস্ট হাসিনার নিরাপদ পলায়ন নিশ্চিত করছিলেন। তারা এটা করতে গিয়া বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে যে সমস্ত আপোষ এবং স্বার্থহানিকর অঘটন ঘটাইছেন তা নিয়ে তরুণ অফিসার এবং সৈনিকদের সামনে কিছু প্রশ্ন উত্থাপন করা জরুরি। কি কি সেই প্রশ্ন? 1 নাম্বার, একটা দেশবাসীর উদ্দেশ্যে একটা পরিকল্পিত নাটক প্রচার করা হয়। দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছিল যে বিক্ষুব্ধ জনতা গণভবনের দিকে আগায় আসতেছিল বলে মাত্র 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয় হাসিনাকে। এই সময়ের মধ্যে পদত্যাগ করে হাসিনা সামরিক হেলিকপ্টার করে দেশ ছাড়ে। কিন্তু নাটকটি সময়ের ফ্রেমে বিশ্বাসযোগ্যতা হারায়। এটা নিছক 45 মিনিটের নাটক ছিল না, হুট করে কিছু হয়নি। জবনিকা পাতের বেশ কয়েক ঘন্টা আগে থেকে এই নাটক সাজানো হয়েছিল, যার প্রত্যেকটা মিনিটের হিসাব এবং বিবরণ এবং ঘটনার বিস্তারিত অবশ্যই আছে। কখন হয়েছিল এই নিরাপদ পলায়ন নাটকের প্লট রচনা, কে বা কারা এটা তৈরি করছিল, এর সাথে কি ইন্ডিয়া জড়িত? প্রতিবেশীদের সঙ্গে আতাত করে সফল সমন্বয় ঘটায় কি হাসিনাকে দিল্লিতে পাঠানো হইল? 2 নাম্বার, 5ই আগস্ট হাসিনা পদত্যাগ করলে তার সরকার কার্যত বিলীন হইয়া যায়। তখন রাষ্ট্রপতি ছাড়া এমন কোন কার্যকর রাজনৈতিক শাসন বা কর্তৃত্ব ছিলেন না যিনি এই পলায়ন অনুমোদন করবেন। তিনি কি হাসিনার সেফ ইভাকুয়েশন নিশ্চিত করছেন? পদত্যাগের পর সামরিক বিমানে চইরা দেশ ত্যাগকে হাসিনার জন্য বৈধ ছিল? গণভবনের পেছনে এসা হেলিকপ্টার চড়া কুর্মিটোলা বিমান ঘাটিতে, সেইখান থেকে C-130 বিমানে চড়াই সীমান্ত পাড়ি দিয়া ফ্যাসিস্ট হাসিনাকে দিল্লি নিয়ে যেতে কে নির্দেশ দিয়েছিলেন? বিমান বাহিনী প্রধান। বিমান বাহিনী প্রধান কি একাই এই অপরাধপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি অপরাপর চেইন অফ কমান্ড বা সার্ভিস চিফদের সাথে পরামর্শ করে এই অপকর্মটা সম্পন্ন করছিলেন? 3 নাম্বার, ওই যে নাগরিক টিভিতে সাকিবের সাথে টেলিফোনে কথা বলার সময় ওয়াকার সাহেব একটা প্রকাশ্য বিবৃতি দিয়েছেন, সেখানে বলছেন হাসিনার দেশ ত্যাগের খবরটা তিনি কারো কাছ থেকে শুনছেন। শুনেন কি বলে। প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। তো এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি। কি কইলো শুনলেন তো? সেই সময়টাতে নাকি তিনি সকল রাজনৈতিক দলের নেতা, ছাত্র নেতা এবং নাগরিক সমাজের ব্যক্তিদের সাথে সেনা সদরে ছিলেন। সেক্ষেত্রে যে প্রশ্ন অপমীমাংসিত থাকে তা হইল, সেনা প্রধান তখন কেন সেনা সদরে এই সমস্ত অতিথিদের আমন্ত্রণ জানাইছিলেন? 4 নাম্বার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কি খুনি হাসিনার ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট ক্লিয়ারেন্স ছাড়পত্র পাইছিল?
যদি না পাইয়া থাকে তাহলে খুনি পালালো কার সহায়তায়? পলায়নরত স্বৈরাচারিণীর বিমানের ট্রান্সপন্ডার কেন বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল? এতে কি ওই বিমানে থাকা সকল যাত্রীর জীবন বিপন্ন হওয়ার হুমকির মধ্যে ছিল না? 5 নাম্বার, ফ্লাইটে হাসিনার সঙ্গে আর কে ছিল? ওই আরোহী তালিকা কোথায়? ক্রু কারা ছিল? এসএসএফ এর কে পিজিআর এর কোন সদস্যরা খুনির সঙ্গে উঠছিল? ওই বিমানে থাকা সব যাত্রী কি বৈধ ভিসা ছিল? 6 নাম্বার, পালানোর নিরাপদ পথ তৈরি করে দিতে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগটা কে করে দিছিল? এই আলোচনার মধ্যস্থতা কে করছিল? খুনি হাসিনার নিরাপদ পালানোর বিষয়ে রাজনৈতিক দলের নেতা, ছাত্র নেতা এবং নাগরিক সমাজের কর্তা ব্যক্তিদের মধ্যে কারা সম্মতি দিছিল? আমরা মনে করি এই প্রশ্নগুলোর উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণ কর্তব্য। বাংলাদেশের নাগরিকদের, বিশেষ করে আন্দোলনে অংশগ্রহণের ছাত্র জনতা, জুনিয়র অফিসার এবং সৈনিকদের এই সমস্ত তথ্য জানার অধিকার আছে। অথচ এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের অলস, অকেজো, অথর্ব, বুড়া হাবরার অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সম্পূর্ণ নীরব। এইবার আসেন চতুর্থ ইস্যু নিয়ে আলাপ করি। সেনাবাহিনী কি মাতৃভূমি রক্ষা করতে প্রস্তুত? দেশে বড় যে কারণ দেশবাসীর চোখের আড়ালে রাখা হইতেছে তা হইল বাংলাদেশের সীমান্ত এখনো অস্থিতিশীল। সীমান্তের ঠিক ওপারে আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলমান। রোহিঙ্গারা এখনো নিজের ভূখণ্ডে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।